হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝলমলে তারার গল্পে আমি আপনাদের সাথে আছি ইনি খন্দকার। আর আজ আমাদের সাথে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তিনি একাধারে একজন নৃত্যশিল্পী, একজন র্যাম্প মডেল এবং সবচেয়ে বড় পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব সেটা হচ্ছে তিনি একজন ব্র্যান্ড প্রমোটার। আমি যদি বলি তাহলে বলবো আমার চোখে বা হয়তো আপনাদের চোখে উনি একজন নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার। সো আমাদের সাথে আছে বারিশা হক। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ, এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন আপনি আমাকে দিয়েছেন। জি। তবে আমি মনে করি যে আপনারা ভালোবেসে আমাকে যেই সম্মাননাগুলো দেন বা যে উপাধিগুলো দেন, এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। আসলে দর্শকরা আমাদেরকে যেভাবে দেখতে চায় আমরা সেভাবেই নিজেদেরকে প্রেজেন্ট করি, কিন্তু আমি সবসময় মনে করি যে আমি যদি নাম্বার 1 হয়ে যাই সেক্ষেত্রে আমার কাছে অনেক ভয় লাগে। কারণ কি, এইটা ধরে রাখাটা আসলে অনেক চ্যালেঞ্জিং। তো ক্লাসেও অনেক সময় প্রতিযোগিতা থাকে না যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এটাও কিন্তু অনেক একটা মেন্টাল প্রেশার যে আমি ফার্স্ট হতে পারছি না, আমি সেকেন্ড হচ্ছি বা থার্ড হচ্ছি। আমার কাছে মনে হয় আমরা সবাই মিলেমিশে একটা পরিবার, এখানে আমরা কাজ করব। এবং এই যে নাম্বার 1 2 3 এটা কিন্তু খুবই সাময়িক। আজ আমি নাম্বার 1 আছি, কালকে আমি 0 হয়ে যেতে পারি, আল্লাহ না করুক। যে আজকে 0 আছে সে হিরো হয়ে যেতে পারে। সো বিষয়টা হচ্ছে এরকমই যে আমাদের আজকের অনুষ্ঠানে যে নামটা ঝলমলে তারার কথা, সো এই ঝলমল জগতে আসলে কখন কি হয় কেউ জানে না। তো আমি সবসময় চেষ্টা করি যে খুব ডাউন টু আর্থ থাকতে, হাম্বল থাকতে, যাতে আমার মধ্যে কোনো অহংকার কখনো না আসে। না অবশ্যই আমি নাম্বার 1 আমি বলেছি এবং আমাদের সাথে যারা দর্শক আছেন তারা অবশ্যই একমত হবেন, কারণ আমি পার্সোনালিও আপুর কাজ অনেক ফলো করি এবং আপু আপনি কাজ করেন খুবই অ্যারেঞ্জমেন্ট করে কাজ করেন, যেটা আমি অন স্ক্রিনেই বলবো যে খুব কম ব্র্যান্ড প্রমোটার আছে যারা একটু টিম নিয়ে যে কাজ করছে না, বাট আপনি খুবই প্রফেশনাল ওয়েতে একটা টিম নিয়ে কাজ করছেন। এটার জন্য আসলে ইনভেস্টমেন্টও অনেক আছে। আমি এটাকে একদম একটা বিজনেস হিসেবে ধরেছি। বিজনেসে যেমন অনেক সময় থাকে না লাভ লোকসান, যেমন অনেক সময় দেখা যায় কি আমাদের ধরেন কাজ কম থাকছে বা কোনো একটা দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের কাজ বন্ধ থাকছে, কিন্তু আমাদের স্টাফ যারা আছেন, টিমে যারা মেম্বার্স আছেন, তাদেরকে কিন্তু আমার হাই স্যালারি পে করতে হচ্ছে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস। আমি এই প্রফেশনটাকে একদম বিজনেস হিসেবে দেখেছি। এখানে আমার আন্ডারে অনেক ছেলেমেয়েরা কাজ করছে যারা আমাকে সহযোগিতা করছে এবং তাদের সহযোগিতা ছাড়া আসলে কখনোই সম্ভব না। তো আমি মনে করি যে প্রত্যেকটা আর্টিস্টেরই এরকম গুছিয়ে কাজ করা উচিত, তাহলে কাজগুলো খুব ওয়েল ম্যানেজড হবে এবং যারা আপনার সাথে কাজ করতে আসবে তারাও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা, আমি যদি জানতে চাই আপনি যখন আউটডোরে একটা প্রমোশনের জন্য যান, আপনি আপনার সাথে টিম মেম্বার কয়জন নিয়ে যান বা কি কি পারপাসে তারা যায় আপনার সাথে? আমার হয়তো কিউরিওসিটি আছে, যারা আমার পার্সোনালি আছে, দ্যাটস ওয়াই আমি আপুকে জিজ্ঞাসা করছি। মানে আমার আসলে দুজন অ্যাসিস্ট্যান্ট, ও একটা ছেলে একটা মেয়ে। তো যখন লাগে দুজনকেই নেই যদি অনেক বেশি কাজ থাকে, আদারওয়াইজ একজন বাড়িতে থাকে, কারণ বাড়িতেও অনেক কাজ থাকে, অনেক প্রোডাক্ট আসে যায়, ওগুলা সাইন দিয়ে নেওয়া, রিসিভ করা, আমাদের সারাদিন অনেক পার্সেল আসতে থাকে। তো মেয়েটাই কাজগুলো করে থাকে বা আমার সবকিছু গুছিয়ে রাখা, আমার ড্রেসগুলো রেডি করা, আমার পরের দিনের শুটিং এর সবকিছু রেডি করা, এটা মেয়েটা করে থাকে। আর ছেলে যে ও আমার সাথে বের হয়, আমার মেকআপ আর্টিস্ট কাম আমার অ্যাসিস্ট্যান্ট। আর আমাদের টিমে আমার যে ম্যানেজার আছে ও হচ্ছে আমার ফেসবুক পেজের মেসেজ চেক করে, আমার ক্লায়েন্টদের সাথে কথা বলে। ফাইনাল ডিসিশন যদিও আমি দেই, তারপরেও কথা বলে প্রতিদিন। তো অনেক নক আসে আমাদের পেজে, সবগুলো কাজ তো হয় না, অনেক কাজ হয়, অনেকগুলো হয় না। এছাড়া আমাদের একটা আলাদা বিএইচ প্রোডাকশন হাউসের একটা ফটোগ্রাফি টিম আছে যারা ছবি তুলে, ভিডিও করে, এডিট করে, আমাদের এডিটিং প্যানেল আছে। তো সবকিছু মিলে অনেকেই আমাদের সাথে কাজ করছে। আমার গাড়ি যিনি চালান সে তো, তাকে ছাড়া তো সম্ভব না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার গাড়ি চালান উনি, কারণ সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাকে খুবই জরুরি। এবং আমার যারা টিমরা আছে তারা খুব ভালো সাপোর্ট করে বলে আমি হয়তো সঠিক সময় সঠিক জায়গায় সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। বা তাহলে আপুর কথায় বোঝা গেল যে আপুর যে টিম মেম্বার্স আছে উনি তাদেরকেও ক্রেডিট দিচ্ছে, কারণ আপুর যে কাজ
সে একা কখনো না, করতে কখনো পারবে না, সম্ভব এবং না। সেটা আপু নিজেও বলছে। তো আমরা জানলাম যে আপুর কাজ করার জন্য তার পেছনে কতজন আছে এবং কাজ করছেন তারা, এবং আপু সমানভাবেই তাদেরকে রেসপেক্ট করছেন তাদের কাজের জায়গা থেকে। আচ্ছা, তো আপু এখন যদি আমি জানতে চাই ব্যস্ততা কেমন যাচ্ছে? ব্যস্ততার কথা যদি বলি তাহলে আমি বলবো যে যেদিন থেকে আমার বাচ্চাটা এসেছে পৃথিবীতে, সেদিন থেকে আমার আসলে আর কোনো অবসর নেই। এবং আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এই বিষয়টা আমার সাথে একমত হবে যে বাচ্চাদের মায়েদের আসলে কোনো অবসর নেই। হ্যাঁ। যারা হচ্ছে বাহিরের চাকরি করেন বা যারা বাড়িতে থাকেন, বাড়ি ঘর সামলান, প্রত্যেকেরই এই সেম কথাটাই হবে যে কারণ বাড়িতেও তো কম কাজ থাকে না। আমি যখন থাকি না মানে বাহিরে, তখন তো বাহিরের কাজ থাকে, আবার যেদিন ধরেন বাড়িতে থাকি সেদিন মনে হয় যে কাজ আরো বেশি হয়ে গেছে আমার। তো আমার কাছে মনে হয় যে যারা ঘর সামলান তাদেরকে রিয়েলি স্যালুট যে তারা একা হাতে এত কিছু সামাল দেন। আর আমরা যারা বাহিরে কাজ করি তারা বাহিরের তো অনেক কিছু সামাল আমাদেরকে দিতেই হয়, পাশাপাশি ঘরের বিষয়গুলোও দেখতে হয়। আর আমার মেয়ে যেহেতু এখন স্কুলে যাচ্ছে মাশাআল্লাহ, সো ওর টেক কেয়ারও করাটা খুব জরুরি। তো কাজের ব্যস্ততা তো কাজের মতো চলেই, তারপর আসলে দিন শেষে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করা। আমি খুব ডিসিপ্লিন লাইফ মেনটেন করি, এটা আমি আজকে অডিয়েন্সদেরকে বলতে চাই। ডিসিপ্লিন লাইফটা খুব জরুরি। সবাই আমাকে বলে যে তুমি কিভাবে প্রতিদিন এত কাজ করো, কিভাবে এত গুছিয়ে কাজ করো, বা প্রতিদিন এত ঘন্টা তুমি কাজ করো, কিভাবে ম্যানেজ করো। আসলে ডিসিপ্লিন লাইফ যদি আপনি লিড করেন তাহলে আপনার ম্যানেজমেন্টটা খুবই ইজি হয়ে যাবে। আমার যেমন সকালটা খুব আর্লি শুরু হয়, যেহেতু আমার মেয়ে স্কুলে যায়, সো আমি ওকে স্কুলে দিয়ে দেন আমি জিম করি, যেহেতু আমি একটু মুটিয়ে গেছিলাম, সো ওর জন্য আমি একটু জিম করছি। এরপর এসে আমি মেকআপ করে হয়তো বের হয়ে যাচ্ছি, আমার কাজগুলো থাকছে, বা না থাকলে আমি আমার কাজগুলো গুছিয়ে রাখছি। পরবর্তী যে ইভেন্টগুলো আছে সেগুলোতে কি ড্রেস পরবো, কি গহনা পরবো, এগুলো কালেক্ট করা, বিভিন্ন ব্র্যান্ডে গিয়ে ওগুলো নিয়ে আসা, বাছাই করে ডিজাইনারদের কাছে যাওয়া। সো এগুলো অনেক কাজের, মিটিং করা বিভিন্ন কোম্পানির ওনার্সদের সাথে। আজকে এখানে ইন্টারভিউ দিতে আসলাম। ইনফ্যাক্ট আমার এবং আমার হাজব্যান্ডের বিজনেস আছে, সেখানেও আমাদেরকে সময় দিতে হয়। তো সবকিছু মিলে যদি আপনি খুব ডিসিপ্লিন একটা লাইফ লিড করেন তাহলে আই গেস এটা খুবই ইজি হয়। আমার কাছে বেহুদা কোনো আড্ডা, দেন হচ্ছে কোনো এমন আমি একটু অনেস্টলি বলতে চাই যে আমি আমার লাইফে কখনো নেশা বা নেশা জাতীয় দ্রব্যের সাথে কখনো আমি কানেক্টেড হইনি। কারণ কি এগুলো দিন শেষে না ডিসিপ্লিন লাইফের রুলসটাকে একদম ভেঙে দেয়। কারণই হয়। হ্যাঁ, এবং আমাদের বাংলাদেশে না সমগ্র বিশ্বে আমার মনে হয় অনেক গুণী আর্টিস্টরা ঝরে গেছেন শুধুমাত্র এই কারণটায়। তারা নেশাগ্রস্ত হয়ে গেছেন, ভুল পথে চলে গেছেন। আমাদের দেশে অনেক আর্টিস্ট আছেন যাদের নাম আমি বলবো না, যারা প্রচন্ড মেধাবী, পরিশ্রমী, কিন্তু শুধুমাত্র এই বিষয়গুলোতে অন্ধকার জগতে জড়িয়ে গেছে বলে হয়তো তারা পরবর্তীতে সামনে ততটুকু এগিয়ে যেতে পারেনি যতটুকু তারা ডিজার্ভ করে। খুবই ভালো লাগলো কথাগুলো শুনে। আমি জানতে চাবো আপু যে আপনি রাতে ঘুমান কত ঘন্টা? মানে আপনি এত কাজ করেন, আর আমি অন স্ক্রিনেই বলবো যে আমি আপনাকে খুবই ফলো করি। আপনার পেজে অবশ্যই লাইক ফলো তো দেয়া আছে, সবকিছুই আমি ওয়াচ করি। সো আমি তখন ভাবি যে এত কাজ করছে আপু, ঘুমায় কখন বা কতক্ষণ ঘুমানোর একটা সুযোগ হয়? আসলে একটা টাইম ছিল যখন আমি দিনে 18 থেকে 21 ঘন্টাও ঘুমিয়েছি, যখন হাতে কাজ ছিল না। তখন খুব ফ্রাস্ট্রেটেড লাগতো যে যখন আমি মিডিয়াতে প্রথম ঢুকেছি যে কাজ পাচ্ছি না, কেউ কাজ দিচ্ছে না, আর এই জায়গাতে আসলে লিঙ্ক লবিং পলিটিক্স অনেক কিছু আছে, সেটা তো আপনি জানেন। তো এই বিষয়গুলো আমাকে অনেক ফ্রাস্ট্রেটেড করতো। তো এখন যখন আমার মনে হয় যে এসে একটু ঘুমানোর সময় পাচ্ছি না বা একটু ঘুমালে ভালো হতো, তখন আমি সেই অতীতের দিনগুলোকে স্মরণ করি যে তখন আমি আসলে চাইতাম যে আমার দরজায় কোনো কাজ আসুক বা আমাকে কেউ কাজ দিক। তো আমার কাছে এখন মনে হয় যে আচ্ছা এখন একটু কষ্ট করছি, এটাই হয়তো অনেক মেয়েদের একটা ড্রিম লাইফ, যেটা আমি এখন কাটাচ্ছি সেটা হয়তো প্রতিদিন হাজারো মেয়ে স্বপ্ন দেখছে যে আমি এরকম দিন কাটাবো বা আমি এত কাজ পাবো। তো আমি আসলে কখনো রিগ্রেট করি না। আমার যদি ঘুম কমও হয়, এরকম অনেক দিন গেছে যে মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়েছি, এবার কাজে চলে গেছি। তবে ঘুমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মাঝে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। পরবর্তীতে আমার ডক্টর আমাকে
প্রেসক্রাইব করেছেন যে আমাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার, কিছু মেডিসিনও সে প্রেসক্রাইব করেছে, কারণ এত বেশি স্ট্রেসফুল লাইফ, ঘুমটা খুব কম হতো আমার, ইনফ্যাক্ট ঘুমাতে গেলেও ঘুম আসতো না। আর এখন তো দেখেছেনই আপনারা যে সোশ্যাল মিডিয়াতে আসলে এত বেশি নেগেটিভিটি, এগুলো কিন্তু মানসিকভাবে অনেক বেশি একটা মেন্টাল হেলথের জন্য অনেক ক্ষতিকর। তো পরবর্তীতে আমি এখন চেষ্টা করি একটু মানে বেশি সময় ধরে ঘুমানোর, এবং আরেকটা আমি নতুন যেটা এখন একটু শুরু করেছি যে যেদিন আমার আসলে কাজ থাকে না ওই দিন আমি মেয়ের সাথে স্কুলে গিয়ে জিম শেষ করে মেয়েকে স্কুলে নিয়ে এসে মেয়েকেও ঘুম পাড়াই, আমিও ঘুমাই, যেটাকে বলে দুপুরের ঘুম, যেটা আমি বহু বছর এটা মিস করেছি। চাচ্ছি আপু, দুপুরে আমরা অনেক সময় আফটার লাঞ্চ একটু ঘুমাই, এই সুযোগটা বহু বছর পর, এবং এটা আমি আমার মেয়ের কাছ থেকে শিখেছি। ও স্কুলে যখন আর্লি যায় তো এতে সে টায়ার্ড হয়ে যায়, ঘুমিয়ে যায়। তো আমি ভাবলাম যে আচ্ছা আমার মেয়েও ঘুমাচ্ছে, তাহলে আমি একটু ট্রাই করি। ওটা দেখা যায় যে মাগরিব ওয়াক্ত পর্যন্ত, কারণ মাগরিব উঠে নামাজ পড়ি আমি, তো তখন দেখা যায় যেদিন আমি বাড়িতে থাকি সেদিন চেষ্টা করি আমি নামাজটা কন্টিনিউ করার জন্য। কারণ আমার কাছে মনে হয় যে একটা ছোট বাচ্চা, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আসলে। ও যে ঘুমাচ্ছে সকাল মানে বিকালে উঠে আবার ফ্রেশ হচ্ছে, তো আমি চেষ্টা করি এখন দুপুরে ঘুমানো, বাট সেটা খুবই কম দিনই এরকম সুযোগ হয়, সুযোগ সময় হলে তখন ঘুমানো হয়। আচ্ছা, আপনি ফিটনেস নিয়ে কথা বলছিলেন, আমি একটু এখানে আসব, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, আমি একটু সেই টপিকে যাব। সেটা হচ্ছে যে অনেক সময় অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে, সেটা আপনাকে নিয়ে বা হয়তো আদার্স আরো অনেককে নিয়ে ছড়াচ্ছে। তো সেইটাকে আপনি কিভাবে দেখেন, বডি শেমিং ব্যাপারটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে এইটাকে দেখার আগে আমি আমার দর্শকদেরকে এই প্রশ্নটা করতে চাই যে তারা এটাই বা কিভাবে দেখছেন, কারণ প্রত্যেকটি ঘরেই আসলে আমার মনে হয় যে একটা বাচ্চা হওয়ার পর একটা মা মুটিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। আর বাচ্চা না হলেও একটা মেয়ে মুটিয়ে যেতেই পারে, তার অসুস্থতা থাকতে পারে, বা এটা তার নিজের চয়েস হতে পারে। আমি এরকম অনেক মেয়েকে দেখেছি যারা বিন্দাস খায়, ঘুমায়, তারা মোটা, এবং তারা এটা নিয়ে কোনো বদার না, কারণ আমার লাইফ, এটা আমার চয়েস। আমি মুটিয়ে গেছি না, আমি পাতলা হয়েছি না, আমি শুকিয়েছি, এটা আমার চয়েস। আর যারা আসলে মন্তব্য করেন, আমার মনে হয় যে তারা এই জিনিসটা ফিল করতে পারেন না, হয়তো কখনো না কখনো ফিল করবেন। ছেলেরা যখন কমেন্ট করে যে তোমাকে মোটা লাগছে বা তুমি মোটা হয়ে গেছো, সেটাকে আমি অতটা বদার করি না। কেন? কারণ তারা তো ছেলে মানুষ, তারা আসলে বুঝে না যে মেয়েরা যে একটা সন্তান জন্ম দেওয়ার যে কি পরিমাণ একটা কষ্টের মধ্যে দিয়ে যারা যায়, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশন হোক, সিজারিয়ান হোক, এইটার যে জার্নিটা, এই যে 8-9 মাস পেটে রাখা, 10 মাস গর্ভে ধারণ করা, আরেকটা মানুষকে নিয়ে ক্যারি করা, সেটাকে জন্ম দেয়া, এটা আসলে একজন মা ছাড়া কেউ বুঝতে পারবে না কখনোই। একটা ছেলে যতই বাবা হোক, সে কখনো ওই কষ্টটা ফিল করতে পারবে না। বাট মেয়েরা যারা আমাকে মন্তব্য করে, আমি সবসময় বলি যে তাদেরকে ওই দিনটা না দেখতে হোক, যে ফেস না করতে হোক, যাতে আমাকে যেই কমেন্ট গুলো তারা করে সেটা যাতে তাদেরকে কখনো ফিল না করতে হয়, এটুকুই চাই। অনেক সময় দেখা যায় আপু যে ফেসবুক লাইভে এসে আমাদের হয়তো খুব অনেক পরিচিত মুখই হবে, এবং তারা হয়তো লাইভ করছে বা কেউ বিজনেস করছে, ফেসবুক লাইভে এসে তাদের হয়তো মনের যত ক্ষোভ, মনের যত রাগ, তারা পাবলিকলি এভাবে করে বলছে, এবং এটা বলছে, এবং সমানে তারা তাদের ড্রেস দেখাচ্ছে, তাদের সবকিছু, এগুলো তো প্রফেশনাল একটা কাজ। তো ওই সময়টাতে কি আসলে তাদের মনের ক্ষোভ বা এই যে এত এত তাদের আমি খারাপ কথাই বলবো, কারণ এগুলো একটা কি বলবো, এই যে দেখুন, আপনি আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা লুকিয়ে আছে যে এটা প্রফেশনাল কোনো অ্যাক্টিভিটিস না। আমি যখন কোনো বড় কোম্পানির সাথে কাজ করি, আলহামদুলিল্লাহ আমি অনেক বাংলাদেশের টপ ব্র্যান্ডসদের সাথে কাজ করে এসেছি, এখনো করছি, তাদের কোনো লাইভে আপনি কখনোই এই ধরনের পার্সোনাল অ্যাক্টিভিটিস, পার্সোনাল টকিং কখনো দেখবেন না, এবং তারা কখনো অ্যালাউ করে না।
সো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, বাংলাদেশের টপ মোস্ট ব্র্যান্ডসদের আপনি কাজগুলো দেখবেন। তো এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়েই না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিছু সংখ্যক একটি গ্রুপ তৈরি হয়েছে যারা ভাবছেন যে এটা দিয়ে আমি ভিউ কামাতে পারবো, এটা দিয়ে আমি পরিচিত হতে পারবো, এবং এটা একটা ট্রেন্ডের মধ্যে চলে এসেছে যে লাইভে এসে মনে হয় গালাগালি করলে বা অন্যকে নিয়ে কথা বললে বা কাউকে নিয়ে কটাক্ষ করলে বা ঝগড়া বিবাদ করলে মনে হয় ভিউ পাওয়া যায়, পরিচিতি পাওয়া যায়। এটা একটা নোংরা ট্রেন্ডে পরিণত হয়েছে। এক বা একাধিক না, এরকম অনেকেই এই ট্রেন্ডটা এখন ফলো করছে, যেটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুবই ক্ষতিকারক। কারণ আমি বললাম না যে আপনি কি শব্দ চয়ন করবেন সেটা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলে। তো আমি সব সময় চেষ্টা করি যে আমার প্রফেশনাল কাজগুলো একদমই প্রফেশনাল ভাবে রাখতে, এবং এটাকে সবাই সাধুবাদ জানায়। আমার এই ব্যক্তিত্বকে সবাই পছন্দ করে, যারা ভালোবাসে। আমার অনেক অডিয়েন্স আমি পেয়েছি যারা আমাকে ভালোবাসেন, যারা হচ্ছে আমার মায়ের বয়সী বা আমি তাদের মেয়ের বয়সী। তো তারা যখন এসে আমাকে দোয়া করেন বা ভালোবাসেন, সত্যিকার অর্থ ওই ফিলিংসটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, যে মুরব্বীদের দোয়া আসলে কতটা গুরুত্বপূর্ণ। খুবই ভালো লাগলো। আরো জানতে চাচ্ছি আপু যে এই যে কাজ করছেন, অবশ্যই ফ্যামিলি আপনাকে সাপোর্ট করে বলে আজ আপনি এখানে। তারপরও আমি একটু আলাদা করে জানতে চাচ্ছি আপনার এই যে এত বড় একটা জার্নি, এবং অবশ্যই আপনি একটা পজিশন অ্যাচিভ করেছেন, এটার জন্য ফ্যামিলির সাপোর্টটা আপনি কতটুকু পাচ্ছেন, এবং আপনি এখন আপনার হাজবেন্ড আছে, বেবি আছে, তারা কিভাবে আপনাকে সাপোর্ট করছে? আমি তো বলবো আমার বাচ্চা সেদিন থেকে আমাকে সাপোর্ট করছে যেদিন ও আমার গর্ভে এসেছে, মাশাআল্লাহ। কারণ আমি তো আমার ডেলিভারি যেদিন হয় সেদিন রাতের বেলাও আমি হচ্ছে লাইভ করে সব গুছিয়ে টুছিয়ে দেন আমি হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়েছি। তো পরের দিন আমার ডেলিভারি হয়েছে। তো আমার মেয়ে আমাকে আমার প্রেগন্যান্সি জার্নিতে যথেষ্ট হেল্প করেছে, সাপোর্ট করেছে। আমার হাজবেন্ড অলসো, এবং আমার শ্বশুর বাড়ির চমৎকার মানুষ। আমি আমার শ্বশুর বাড়ির মানুষজনকে সোশ্যাল মিডিয়াতে একদমই আনতে চাই না, দেখাতে চাই না, কারণ আমি মনে করি যে বদনজর বলে একটা কথা আছে। তো আমি ওনারাও আমি চাই না যে কখনোই সামনে আসুক। ফ্যামিলি কোনো প্রোগ্রামে, গ্রুপ, যেমন আমাদের বিয়ের সময় বা আমার হাজবেন্ডের জন্মদিনে ওই প্রোগ্রামগুলোর ফ্যামিলি ফটো আমরা দিই, বাট কখনোই আমি আদার্স কিছু আসলে পোস্ট করি না, কারণ প্রাইভেসির জায়গা থেকে তাদের প্রাইভেসিটা আলাদা, আমি এবং আমার হাজবেন্ড আমার বাচ্চা ক্যামেরার সামনে আসি সেটা আলাদা। আমার শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির প্রত্যেকেই চমৎকার মানুষ, বিধায় আজকে আমি কাজটা করতে পারছি, এবং তারা সব সময় এটা মনে করে, এবং আমিও মনে করি যে যখন আমি ক্যামেরার সামনে আসছি তখন আমি অ্যাজ আ আর্টিস্ট পারিশ্রমিক হিসাবে আসছি। আমার পোশাক, আমার মেকআপ, আমার শব্দচয়ন সবকিছুই আর্টিস্ট পারিশ্রমিক হিসাবে। তখন আমি কারো বউ, কারো ঘরের মেয়ে, কার মা, এগুলো আমার পার্সোনাল টপিক। আবার আমি যখন মেকআপটা তুলে বাড়িতে যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ির পাশে বসছি, তখন আমি ঠিক একজন বউ যেভাবে ট্রিট করে, সে যেভাবে পোশাক পরবে, সে যেভাবে আচরণ করবে, ঠিক তেমন। তো ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ। ইভেন আপনি দেখবেন যে আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই, যেটা হচ্ছে ঢাকার বাহিরে, তখন আমি বোরখা এবং হিজাব পরে যাই। তো এই জিনিসটা অনেকে ফেসবুকে কটাক্ষ করে যে আপনি তো, হ্যাঁ, যে আপনি এখন কেন বোরখা পরছেন। আমি পরেছি কারণ আমার মনে হয়েছে যে এই জায়গাটায় আমার এই পোশাকটি পরা দরকার। আমার মনে হয়েছে যে আমি সেখানে অ্যাজ আ গ্ল্যামারাস আর্টিস্ট পারিশ্রমিক হিসাবে যাচ্ছি না, ওখানে আমি যাচ্ছি একজন বউ হিসাবে, একজনের স্ত্রী হিসাবে। তো সেখানে আমার যেটা পরা দরকার ড্রেস আপ, আমি সেটা পরি। তো এটা আমার ব্যক্তিত্ব, এটা আমি মেনটেন করি। এজন্য হয়তো আমার শ্বশুরবাড়ির মানুষ বা আমার হাজবেন্ড আমাকে পছন্দ করেন, কারণ আমি একটু মেনটেন করে চলি। আমি কোনো ফ্যামিলি ইভেন্টে গেলে অবশ্যই আমি গাউন পরে যাব না, বা আমি খোলামেলা পোশাক পরে যাব না। আমি একটা শাড়ি পরবো যেভাবে ঘরের বউরা পরে যায়। আবার আমি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যদি যাই, তাহলে আমি সেখানে তাই সেই পরিবেশ অনুযায়ী আমি গাউন পরতেই পারি। এইটা আমার স্টাইল, আমার ফ্যাশন, এটা আপনি বলতে পারেন। আচ্ছা, আমরা ফিটনেস নিয়ে কথা বলার সময় আমি একটা প্রশ্ন করতে একদমই স্কিপ করে ফেলেছি। সেটা হচ্ছে অনেকেই আপনার জিম এটা নিয়ে খুবই নেগেটিভিটি ছড়াচ্ছে, যেটা হচ্ছে আমরা সবাই দেখি অভ্যস্ত, এবং এটা অবশ্যই খুবই বাজে একটা জিনিস। তারপর অনেক নায়িকারা
ভিডিও পোস্ট করে, হ্যাঁ, বলিউডে, হলিউডে বা আমাদের বাংলাদেশেও, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু একজন ব্র্যান্ড প্রমোটার বাড়ির সব কেন ভিডিও বলা পোস্ট হচ্ছে করবে? যে আপনি এই ড্রেস পরে কেন জিম করছেন, সেক্ষেত্রে কি আমি তারা শাড়ি পরে জিম করা উচিত শাড়ি ছিল, পরে বা সে কি বোরখা পরে বা আপনি gym যেটা করবে পরে আছেন কিনা, ওটা পরে জিম করা উচিত। তো আসলে এটা মানে কি বলবো, আসলে যারা আমার মনে হয় শরীরচর্চা করেন না বা যারা জিমে যান না, তারা আসলে জানেন না যে জিমের পোশাকটা কি হয় বা জিমটা করা কতটা স্ট্রাগল বা কষ্টকর একটা বিষয়। এবং আপনি জিম করার সময় আসলে এটা অনেকেই জানে না, জিমের সময় ফেশিয়াল এক্সপ্রেশন কিন্তু হতেই পারে, আসতেই পারে। এইটা এত বেশি হেভি ওয়েট লিফট করতে হয় আমাদের, অবশ্যই সেটা নিয়েও কথা যে বারিশা হক কেন এই এক্সপ্রেশন গুলো দেয়, বা আপনার যিনি ট্রেনার আছে তাকে নিয়ে তো কত রকমের হইচই কথা, একদম, তার ড্রেস আপ কথা। তো আসলে আপু এগুলোকে কি আপনি মানে কিভাবে দেখেন, নাকি এগুলোকে আপনি একদম আমি অ্যাভয়েড আসলে করেন? একটা সময় একটা লম্বা সময় পার করে এসেছি তো ইন্ডাস্ট্রিতে, আমার কাছে না এখন আসলে এগুলো কোনো গায়ে আমি মাখাই না, কারণ আমার কাছে মনে হয় সমালোচনা আলোচনা তো আমাকে নিয়েই হচ্ছে, সেটা সমালোচনা হোক বা আলোচনা হোক, দুটোই কিন্তু ভালো আমাদের আর্টিস্টদের জন্য, মার্কেটিং এর জন্য দুটোই ভালো। নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি, এবং এটা সবসময় আমি বলবো যে এটার জ্বলন্ত উদাহরণ মনে হয় আমি। নেগেটিভ পাবলিসিটি যতবার আমার হয়েছে, আমার ব্র্যান্ডস তত বেশি আমার সাথে এনরোজ করেছে, আমার পেজ ততবার ট্রেন্ডিং এ এসেছে, আমি ট্রেন্ডিং এ থাকা অবস্থায় যত লাইভ প্রেজেন্টেশন করেছি সেগুলোতে স্টক আউট হয়েছে, হিউজ সেল হয়েছে, অনেক মানুষের রিজেক্ট তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই ছোট্ট জীবনে আর কি চাওয়ার আছে? আর আমার কাছে মনে হয় যে আমাদের জীবনটা না এত ছোট, আমার সারাউন্ডিংসটাও অনেক ছোট, মানে আমি খুব কম মানুষের সাথে মিশি, তো আমার কাছে মনে হয় যে আমার জীবনটা কিরকম সেটা আসলে কেউ উপলব্ধি করতে পারে নাই এখন পর্যন্ত, যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখে বা কমেন্টস করে, তারা আসলে কখনো উপলব্ধি করতে পারে নাই যে আমি আসলে ব্যক্তি মানুষটা কেমন। তো এদের কথায় আসলে কান দিয়ে গেলে আপনি নেগেটিভিটি থাকবেই, সো এগুলোকে বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা আপু, ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছিল, আমি যদি জানতে চাই যে আপনার কি এখন ইন্টারেস্ট আছে যে আপনি ইন ফিউচার মুভিতে কাজ করবেন, যদিও আপনি করে এসেছেন। মুভিতে কাজের বিষয়টা আসলে কি সবকিছুরই একটা সময় বা বয়স থাকে আমি মনে করি। এখন অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার বাংলাদেশের সবাই আমাকে চেনে আলহামদুলিল্লাহ। এখন যদি আমি আবার মুভি করি, মানুষ আমাকে কিভাবে একসেপ্ট করবে সেটাও একটা বিষয়। আমি এখন মা হয়ে গেছি, আমার স্বামী আছে, সন্তান আছে, তো সব ধরনের ক্যারেক্টার আমি কিভাবে প্লে করতে পারবো বা আমার কতটা যোগ্যতা আছে সেটা নিয়েও আমি আসলে প্রশ্নবিদ্ধ করতে চাই নিজেকে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে সবকিছুর একটা রাইট টাইম থাকে। যদি আমার কাছে আমার মনে হয় যে ওকে দিস ইজ দ্য রাইট টাইম, তাহলে অবশ্যই করতে পারি, ওয়াই নট। আমার কাছে এখনো অনেক নাটকের অফারও আসে, বাট মানে চিন্তা করি বা ভাবি যে বুঝে শুনে আসলে কাজ করতে হবে। এমন আমি চাই না যে আমি কোনো মুভি করলাম সেটা ফ্লপ হলো বা ফ্লপ নায়িকার তকমা আমার লেগে গেল, না। আমি সবসময় বিলিভ করি যে সাপোজ আমি এখানে আছি, আমি এই জায়গাটা ধরে রাখবো, আমি উপরে না যেতে পারি কিন্তু আমি নিচে নামতে পারবো না, কখনোই না। এটা প্রত্যেকেরই মাথায় রাখতে হবে যে আমি যদি একটা পজিশন হোল্ড করি, সেখান থেকে আমি উপরে না উঠি, কোনো অসুবিধা নেই, ওই পজিশনটা আমি হোল্ড করবো, কিন্তু আমি এর থেকে ডাউন হতে পারবো না। সো আমাকে খুব ভেবেচিন্তে আসলে সামনের পদক্ষেপগুলো নিতে হবে। অবশ্যই। আপু, আপনি তো মিডিয়াতে ছিলেন, আপনি অবশ্যই আমরা জানি আপু একজন নৃত্যশিল্পী, এখনো নাচ করছেন, আমরা প্রায় আপুর নাচ দেখি। সো আরো হচ্ছে আপনি র্যাম্পেও ছিলেন, এবং হচ্ছে আপনি অনেক নাটকও করেছেন। আসলে ওই জায়গা থেকে বের হয়ে কেন অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজেকে বেছে নিলেন? অনেক বছর কাজ করেছি, 2007 থেকে আই গেস 2018-19 পর্যন্ত টানা কাজ করেছি। 2020-র দিকে আমি শিফট করেছি ব্র্যান্ড প্রমোশনে। আমার কাছে একটু নতুন কিছু করতে ইচ্ছা হচ্ছিল, মনে হচ্ছিল যে আচ্ছা নতুন কিছু করি, কারণ আমার সব চ্যানেলে আমার হোস্টিং করা শেষ, আমার স্টেজ শো প্রায় অনেক জেলায় জেলায় আমি স্ট্রিট শো করেছি, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে, আমি 7 থেকে 8টা দেশে আমি শুধু গেছিলাম প্রোগ্রাম করতে। আমি অভিনয় করেছি, আমি মেগা ধারাবাহিক করেছি, আমি বাংলা ভিশনে একটা মেগা ধারাবাহিক করেছি, পাগলা হাওয়া, আরেকটা করেছি ধারাবাহিক। এরপরে আমি হচ্ছে
নাটক করেছি, একক নাটক করেছি, আমি তৌসিফ মাহবুবের সাথে কাজ করেছি, আমি অহনা সাথে কাজ করেছি, আমি নাইম এর সাথে কাজ করেছি, ওনারা সবাই আমার সিনিয়র, ওনাদের সাথে আমি কাজ করেছি, ফারহানা মিলির সাথে আমি কাজ করেছি নাটকে, আর অনেক মিউজিক ভিডিও আমি করেছি, অনেক সিঙ্গারদের মিউজিক ভিডিও আমি করেছি। সো আমি ইন্টারন্যাশনাল অনেক শো করেছি, আমি ল্যাকমে বাংলাদেশ ফ্যাশন উইক করেছি আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে। এছাড়াও আমি বুলবুল, টুম্পা, সৈয়দ রুমা ওনাদের কোরিওগ্রাফিতেও অনেক কাজ করেছি, আরো অনেকেই আছেন, অ্যাডলফ খান আছেন, গৌতম সাহা আছেন। আমি নাচ করেছি, আমার গুরুজি শ্রদ্ধা আমিরুল মনির স্যার, এরপর আমি ইভান শাহরিয়ার সোহাগ স্যারের কাছে নাচের প্রোগ্রাম করেছি অনেক, আমি রতন স্যারের কাছে করেছি অনেক অনুষ্ঠান। তো আমার কাছে মনে হচ্ছে এরপর কি, আর কি এর নতুনত্ব কি, আর কি করতে পারি আমি। তো যেহেতু আমি ভালো কথা বলতে পারি, তো দেখি না একটু করে লাইভ কেমন হয়, তো ওখান থেকে আসলে লাইভে আসে, এবং আমি ভেবেছিলাম যে আচ্ছা এখানে যদি আমি ভালো না করতে পারি আমি তো আবার ফিরে যেতেই পারবো, অসুবিধা নেই, একটু ট্রাই করে দেখি। ওই ট্রাই করতে গিয়েই আজকে এই যে এখন আমাদের এসেছি। খুবই পরিচিত ব্র্যান্ড প্রমোটার একজন, তো সবাই আমরা চিনি আপুকে। আচ্ছা আপু, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা ড্রেস আপনার ভালো লাগেনি, বা একদমই আপনাকে পরলে হয়তো ভালো লাগছে না, তারপরও ড্রেসটা নিয়ে কাজ করেছেন? হ্যাঁ, অনেক হয়েছে। আমরা যখন মডেলিং করেছি তখন অ্যাজ আ হ্যাঙ্গার আমরা কাজ করেছি আসলে। যখন আমরা র্যাম্পে হেঁটেছি তখন আমার যে বেশি প্রবলেমটা হতো যে র্যাম্পে অনেক সময় ছোট পোশাক দিয়ে দিত, তা আমি অতটা কমফোর্টেবল ছিলাম না, তখন ছোট ছিলাম, বুঝতাম না অত কিছু, তো ওই কারণে অনেক প্রোগ্রাম করতাম না, বা ড্রেস নিয়ে একটু মন খারাপ করতাম যে আচ্ছা ছোট ড্রেস বেশি কেমন লাগছে না লাগছে, তো তারপরও করতাম। আবার ব্র্যান্ড প্রমোশনে আসার পর এখন যেমন আমরা ড্রেস সিলেক্ট করি, আমাদের ড্রেস আমি সিলেক্ট করি, বা আমাকে সিলেকশনের ওই সুযোগটা দেওয়া হয় যে আপু আপনি বাছাই করেন, আপনাকে কয়েকটা পোশাক দিচ্ছি। আবার অনেক সময় দেখা যায় কি যে কোনো একটা কোম্পানির কাছে এই পোশাকটি অনেক বেশি পিসেস আছে, তাদের এই স্লটে মার্কেটিংটা করা দরকার, তখন আমি ওই পোশাকটা পরি। আর আমার কাছে মনে হয় যে যে কোনো পোশাক যদি আমি পরি, আমি যদি ফুটিয়ে তুলতে পারি, সেটাকে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, সেটাই আমার সার্থকতা। এজন্যই তো আমাকে নিয়ে এসেছে। সুন্দর পোশাকের প্রমোশন তো আর এক একজনের রুচি না আসলে এক এক রকম থাকে। যে পোশাকটা ধরেন আমার কাছে ভালো লাগছে না, সেটা আরেকজন নিয়ে নিচ্ছেন। আবার যে পোশাকটা হয়তো আমার কাছে খুব ভালো লাগছে, তার কাছে মনে হতেই পারে যেটা কিভাবে সে পরলো। তো এক একজনের আসলে চয়েস অন্যরকম। তো আমি আরো জানতে চাচ্ছি আপু, সেটা হচ্ছে যে এই যে এত এত ড্রেস আমরা আপনাকে পরতে দেখি, এগুলো আসলে পরবর্তীতে কি করে আমাদের, মানে বারিশা হক? স্পন্সর যে ড্রেসগুলো, ওগুলো তো আমাদের কোম্পানির কাছে আবার রিটার্ন করে দিতে হয়, একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়সীমার মধ্যে। এছাড়া আমরা যেসব ড্রেস গিফট পাই ওগুলো তো পরা হয়, রেখে দেওয়া হয়, তারপরে অনেক ফ্যামিলি রিলেটিভদের হয়তো দিয়ে দেওয়া হয়। আমি একটা ইন্টারভিউতে শুনেছি আপু, সরি একটু ইন্টারাপ্ট করছি, আপনি একটা ফ্ল্যাট রেখেছেন ড্রেস রাখার জন্য। না আসলে এটা তো আমাদের নিজেদের বাড়ি, তো আমার ওখানে দুইটা অ্যাপার্টমেন্ট, তো একটাতে হচ্ছে আমার স্টাফরা থাকে, তো সেখানে ওরা তো থাকে, আর কতটুকুই বা জায়গা লাগে একটা রুমে, বাকি পুরো ফ্ল্যাটটাই খালি। তো ওখানে আমাদের লাইভের বিভিন্ন প্রোডাক্ট থাকে, আমাদের বিভিন্ন পিয়ার থাকে, আমার অনেক ডেকোরেশন পিসেস আছে যেগুলো আমরা লাইভের সময় ইউজ করি, বিভিন্ন শুটিং এ ইউজ করি, আমার ক্যামেরা লাইট ওগুলো থাকে। সো ওইটাই আমি বোঝাতে চেয়েছি, এটাতে একটা অন্যরকম মিনিং হয়ে গেছে যে একটা আলাদা ফ্ল্যাট আমি নিয়েছি শুধুমাত্র কাপড় রাখার জন্য। বিষয়টা আসলে এরকম না, কাপড়ও তো রাখা হয় না, বেশিরভাগই চ্যারিটিতে দিয়ে দেওয়া হয়, কিন্তু যে সকল পোশাক আসলে চ্যারিটিতে দেওয়া যায় না ওগুলো হয়তো আমার অনেক সময় দেখা যায় যে আমার মা বোন বা কেউ পড়ছে, বা আমি রিপিট করছি। আমি রেগুলার লাইফে অনেক ড্রেস রিপিট করি, ক্যামেরার সামনে কখনো আমি রিপিট করি না, কারণ এটা আমার প্রফেশনালিজমের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আনপ্রফেশনাল। কারণ একটা প্রোগ্রামের জন্য আমাকে তারা নিয়ে আসছে, একটা নির্দিষ্ট রেমুনারেশন আমি চার্জ করছি, সেই জায়গা থেকে আমি যদি একই পোশাক বারবার করি, একই লুক আমার থাকে, তাহলে তো ভালো দেখায় না, প্রফেশনালিজমটা থাকছে। হ্যাঁ, আর বাড়িতে আমি এক ড্রেস রিপিট করি, আমি ঘরোয়া অনুষ্ঠানে রিপিট করি, আমি পছন্দ করি রিপিট করতে, কারণ আমি ড্রেস এত কেনা আসলে আমার কাছে মনে হয় যে
এটা অপচয়। এই টাকাটা দিয়ে আমি কোনো একটা ভালো কাজ করতে পারি, একটা মসজিদ নির্মাণের কাজে দিতে পারি, একটা এতিমখানা সংস্কারের কাজে দিতে পারি, সেটা আমার কাছে আসলে বেশি আনন্দ দেয়। ইভেন বিশ্বাস করেন আমি ঈদেও কখনো পোশাক কিনি না, কারণ তখন আমরা গিফট পাই। তো আমার কাছে মনে হয় যে পোশাক কিনা, মেকআপ কিনা বা স্কিন কেয়ার যেগুলো আমি অলরেডি পাচ্ছি, ওগুলো কিনা আমার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ মানি। তো আমি ওগুলো একটু অ্যাভয়েড করি। এই পাওয়া থেকে আমি একটু জানবো, অনেকে বলে যে বারিশা হক তো পা থেকে মাথা পর্যন্ত সব স্পন্সরের হ্যাঁ। কাপড় চোপড় পরে, তো এটা আসলে অনেকে পজিটিভ ভাবে দেখে, অনেকে নেগেটিভ ভাবে হ্যাঁ। দেখে। আপনি যখন এগুলো শোনেন আপু বা কমেন্ট আসছে যে কিছুই তো কিনতে হয় না, সব স্পন্সর পায়, free খায় সব। free খায় সব, তো তখন আমি আসলে বলে কেমন দিলাম। লাগে? এতটা ইউজ টু হয়েছে আমি আপু। বলে দিলাম যে হ্যাঁ। ব্র্যান্ড প্রমোটার তো সব ফ্রি খায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই কমেন্টস গুলো তারাই করেন আসলে যারা ওই যে মার্কেটে গিয়ে আবার 10 টাকা কমানোর জন্য চিল্লাচিল্লি করেন। বার্গেনিং করে অনেক। হ্যাঁ, হ্যাঁ। তো ফ্রি তো সবাই পেতে চায়, কে না ফ্রি পেতে চায়, আর ফ্রি তো সবাইকে দেবে না। যাকে দিবে তার থেকে অবশ্যই এই লাইফটাই হচ্ছে একটা গিভ অ্যান্ড টেক আমি মনে করি। এই যে অনেকে বলে যে আমার হাজবেন্ডের সাথে আমার সুসম্পর্ক বা আমার শ্বশুরবাড়ির সাথে আমার সুসম্পর্ক নেই, কিন্তু কখনো বলে না যে আমি নিজে কি করছি আসলে। আমার কাছে মনে হয় যে সকল সম্পর্কই হচ্ছে একটা গিভ অ্যান্ড টেকের মতো। আপনি দিবেন, সে অপরপক্ষ থেকে আপনার জন্য ভালো দিবে। আপনি কিছু করছেন না, অপরপক্ষ আপনাকে দিয়েই যাবে, বিষয়টা কখনো হবে না, খুব দূরে এগিয়ে যাবে না। ব্র্যান্ডসরা আমাদেরকে ফ্রি তখনই দেয় যখন সেটা আমাদের প্রমোশন আমরা করি, অবশ্যই। তাদের মার্কেটিং হয়, তাদের বেনিফিট হয়। তো উইদাউট বেনিফিট, উইদাউট এনি রিজন কখনোই কেউ কাউকে ফ্রি এক গ্লাস পানিও ঢেলে দেয় না। আপনি দেখবেন যে রিসেন্ট আমরা এরকম অনেক ঘটনা দেখেছি যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ ভিডিও করছে, একটা পানির বোতলও কেউ কিনে দেয়নি। তো এ থেকেই বোঝা যায় যে আসলে এই পুরো পৃথিবীটাই স্বার্থের খেলা, স্বার্থ ছাড়া আসলে কেউ কাউকে কিছুই দেয় না। অবশ্যই। এবং আপনি যে স্পন্সর পাচ্ছেন বা ফ্রিতে নিচ্ছেন, অবশ্যই তারা আপনার থেকে একটা ফিডব্যাক পাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি। তো এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, যে বারিশা হকের যদি পা থেকে মাথা পর্যন্ত ফ্রির জিনিস থাকে বা ফ্রিতে যদি সে খেয়ে থাকে, সেই কোম্পানি তার থেকে ফিডব্যাক পাচ্ছে। তো এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আচ্ছা আপু, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে খুবই ঝড় তুললো আপনার ব্লু কালার লিপস্টিক। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং। সো এই ব্যাপারে যদি একটু বলতেন আপু, আসলে এটার পেছনের গল্পটা কি ছিল? পেছনের গল্প হচ্ছে আমি একটা কোম্পানিতে লাইভ করতে গেছিলাম, তো ওখানে আমি কিছু লিপস্টিক দেখলাম। তো ওরা বলছিল যে আপু এই লিপস্টিক গুলো শুধু আপনিই ক্যারি করতে পারেন। হ্যাঁ, না আমি জিজ্ঞাসা করছিলাম যে এই লিপস্টিক গুলো তোমাদের সেল হয়? তো ওরা বলছিল যে আপনিই ক্যারি করতে পারেন আপু, আর আপনি দিলে দেখবেন যে সবাই কিনবে। হ্যাঁ। তো মজার ছলে আমি নিয়ে আসলাম লিপস্টিক গুলো। তো এই যে লিপস্টিকটা দেয়া, তারপর থেকে তো ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, ওই একদম। কোম্পানিতেও লিপস্টিক গুলো সবাই গিয়ে খুঁজছে এখন, অথচ এর আগে কিন্তু কেউ তেমন একটা খুঁজেনি। এরকম অদ্ভুত কালারের লিপস্টিক তো আমি ফার্স্ট টাইম দেই নাই। ইন্টারাপ্ট করি আপু, লাইক অনেকে কন্টেন্ট বানানোর জন্য হ্যাঁ, হলেও কিনছে। লিপস্টিক কিনেছে। কিনছে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ পাবলিসিটি। এটা কিন্তু কেউ বুঝেও নাই নাই। যে এখান থেকে আমাদের হিউজ একটা সেল হয়ে গেল বা Sell হয়ে পাবলিসিটি হয়ে গেল। গেল। তো বিষয়টা হচ্ছে যে ব্লু লিপস্টিক হোক, গ্রিন লিপস্টিক হোক, এরকম অদ্ভুত কালারের লিপস্টিক আসলে বলিউড বা হলিউডে অনেক তারকারাই দিয়ে থাকেন, এবং বড় বড় ইন্টারন্যাশনাল শোতে আপনি দেখবেন ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে উর্বশী, ওনারাও এই ধরনের লিপস্টিকের আগে পড়েছেন, এবং আরো অনেকেই আছেন। তো আমার কাছে মনে হয় বাংলাদেশে মানুষের একটা কন্টেন্ট দরকার, সেটা নিয়ে ট্রল করা দরকার, সেটা নিয়ে সমালোচনা করা দরকার, এবং সেটাকে ঘিরে তাদেরও একটা রিচ বাণিজ্য করা দরকার। সো ওরকমই একটা মিডিয়া ট্রায়াল হয়েছিল, বাট আমার কাছে চমৎকার লেগেছে। কেন পুরো সোশ্যাল মিডিয়াটাই মনে হচ্ছিল ব্লু লিপস্টিক হয়ে গেছে। এবং আমরা দেখেছি একপাশে উর্বশীর ছবি রেখেছে, একপাশে আপনার ছবি রেখেছে, এবং তারা হয়তো ওটাকে ট্রল compare করছে, ট্রল করছে। তো আমার কাছে মন ফিল হয়েছে ওই সময়টা দেখে যে আমরা বাংলাদেশের আর্টিস্টদেরকে একদম রেসপেক্ট করতে জানি না, জানেন তো। বিদেশ থেকে যখন কোনো আর্টিস্ট আসে, আমরা হুমড়ি খেয়ে পড়ি তাকে দেখার জন্য। 10,000 টাকার টিকিট পর্যন্ত আমরা পারচেজ করে ফেলি। আর আমাদের বাংলাদেশে কোনো লেজেন্ডারি আর্টিস্ট যদি গান গায়, দেখতে হয় আমাদের দর্শক শূন্য, টিকিট বিক্রি হচ্ছে না, আমরা স্পন্সর পাচ্ছি না। সো
এইটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং, যে আমরা পার্শ্ববর্তী দেশে নাচ গান দেখছি, খোলামেলা পোশাক দেখছি, ছোট পোশাক পরছি, আমাদের দেশের কোনো নায়িকারা যদি সেভাবে আসে তাহলে আমাদের অডিয়েন্সরা সেটা একসেপ্ট করতে পারে না। এটা একটা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম, এটা সবাইকে বুঝতে হবে। এখানে আমরা টিচার না, হ্যাঁ আমরা এখানে ছোট বাচ্চাদের শেখাতে আসিনি। অনেকেই দেখবেন আপনারা কমেন্ট বক্সে অনেকে বলেন যে আপনাদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে, আমাদের কাছ থেকে বাচ্চারা কেন শিখবে, আমরা তো টিচার না। তাদের স্কুল আছে, স্কুলে ভর্তি করাচ্ছে, টিচাররা তাদেরকে শিখাবেন। অবশ্যই এখানে এন্টারটেইনমেন্টের জন্য মানুষ আসার, বাচ্চারা কেন মোবাইল দেখবে? আমার কথা হচ্ছে একটা সার্টেন এইজের পর তারা মোবাইল দেখবে, এন্টারটেইনমেন্ট, টিভি, নাচ গান দেখবে। আমি তো আমার মেয়েকে কিডস ইউটিউব দেখাই, একটা অপশন আছে ইউটিউবে শুধু কিডস ভার্সনটা আসে। তা আমার মেয়েকে তো আমি সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাক্টিভিটিস দেখাই না। তাহলে কেন এই কথাটা আসে যে এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে মানুষ তো এন্টারটেইন নিতেই আসবে, দ্যাটস ইট। মানে লাইফটা খুব সিম্পল করা উচিত, আমরা এটাকে অনেক জটিল করে ফেলি। আসলেই তো আমি আরো জানতে চাচ্ছি আপু, সেটা হচ্ছে এই যাবৎকালে আমাদের বারিশা হক সর্বনিম্ন আয় কত টাকা করেছিল? সর্বনিম্ন, সবাই হাইস্ট জিজ্ঞাসা করে, আমি জানবো সর্বনিম্নটা। আমার সর্বনিম্ন 500 টাকা ছিল, জি, এবং সেটা আমি খুব প্রাউড ফিল করি যে সেই অ্যামাউন্টটা থেকে আজকে আমি এই অ্যামাউন্টে আসতে পেরেছি, আমার রেমুনারেশনটা আমি সেভাবে বাড়াতে পেরেছি। আমি ফ্রিও অনেক কাজ করেছি, আমি উইদাউট রেমুনারেশন অনেক কাজ করেছি যখন আমি স্টার্ট করেছি। আর আমি প্রথম বাংলাদেশ টেলিভিশন থেকে একটা চেক পেয়েছিলাম, ওটা ছিল 800 টাকার মনে হয়, আর 500 টাকার আর একটা চেক পেয়েছিলাম। আর পরবর্তীতে আমি এরকম অনেক প্রোগ্রাম করেছি যেখানে দলীয় নাচ করতাম। ওখানে তখন আমরা দলীয় নাচ করার জন্য হয়তো 2 থেকে 2,500 টাকা পেতাম, তখন জনপ্রতি আমাদেরকে ভাগ করে 500 টাকা করে দেয়া হতো। তো ওই দিনগুলো অনেক মজার ছিল। কেন মজার ছিল? এত টেনশন ছিল না যে একটা স্টেপ ভুল হলো সেটা নিয়ে ট্রল হলো, যা হয়ে যাক হোক, আমাদের তো কেউ ছিল না। মানে এরকমও দিন গেছে যে সকালবেলা ফোন এসেছে যে এই তো তোরা রেডি হয়ে বের হয়ে যা, এখন একটা শো আছে, জানি না আমরা কি নাচবো জানি না। আচ্ছা, সিএনজিতে যেতে যেতে আমি আর আমার যে কো আর্টিস্ট, ওর নাম হচ্ছে শিহাব, ওর সাথে অনেক আমি কাজ করেছি, ও এখন দেশের বাইরে থাকে। তো শিহাব আর আমি সিএনজির মধ্যে নাচ তুলছি। তো সিএনজি আমাদেরকে জিজ্ঞাসা করছে, মামা আপনারা কি করতেছেন, আপনারা পাগল টাগল হয়ে গেছেন নাকি? খুব ইন্টারেস্টিং। তো বলছে আপনি তাড়াতাড়ি সিএনজি চালান মামা, আমাদের প্রোগ্রাম ধরতে হবে। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। তো সিএনজির মধ্যেই আমরা গান ছেড়ে আর কি নাচটা তুলে ফেলেছি, তারপর গিয়ে আমরা পারফর্ম করলাম। তো এই মেমোরিগুলো না অনেক ইন্টারেস্টিং। কেন যে এত টেনশন ছিল না লাইফে। এখন যেমন কালকে কি পরবো, এই ড্রেসটা আবার অন্য কেউ পরেছে কিনা, এখন তো আবার একই ড্রেস যদি ভুল পাফিকও হলে বলবে যে কপি করেছে। ও মাই গড, এখন মানে না চাইতেও সবাইকে ফলো করতে হয় যে দেখি এই ড্রেসটা কেউ পরেছে কিনা, কারণ একই ব্র্যান্ড থেকে তো অনেকে ড্রেস নেয়। গহনা কি পরবো, জুতা কি পরবো, আচ্ছা চুল কিভাবে বাঁধবো, চুলের স্টাইলও এক হলে আবার বলে কপি করেছি। মানে তখন আসলে এত কিছু টেনশনই ছিল না ভাই, তখন ফেসবুক পেজ ছিল না, ফেসবুকে গুটি কয়েক মানুষ চালাতো। তো আমার কাছে মনে হয় ওই দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে বেশ ভালো হতো। তবে এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন ভাবতাম যে আচ্ছা 2-1 মানুষ আমাদেরকে চিনলে খুব ভালো লাগতো, বা সিএনজি দিয়ে যাচ্ছি, আচ্ছা গাড়ি দিয়ে যেতে পারলে ভালো লাগতো। তো এক একটা লাইফ এক এক রকম। আমি আসলে সব লাইফ দেখে এসেছি আপু, বুঝছেন। সো আমি যে স্ট্রাগল পিরিয়ডটা পার করে আজকে এই জায়গায় আসছি, মানুষ এখন শুধু এই জায়গাটাই দেখে যে ঝলমলে তারার গল্প, আজকে যে অনুষ্ঠানটা, কিন্তু এর পেছনে যে কি পরিমাণে স্ট্রাগল আমাদের আছে, কি পরিমাণ ত্যাগ আছে, সেটা আসলে আমার মনে হয় না যে কেউ দেখতে পারে বা কেউ ফিলও করতে পারে। তো বলে না যে মানুষের বিপদে কাউকে পাওয়া যায় না, সুখের দিনে অনেক মানুষ আপনি পাবেন। তো আমরা জানতে পারলাম যে বারিশা হক তার সর্বনিম্ন ইনকাম ছিল 500 টাকা। আর এখন যদি জিজ্ঞাসা করি আপু, যে হাইস্ট ইনকাম কত টাকা ছিল? আমি তো আসলে এরকম একটা মিডিয়াতে একটা কথা আছে যে অনেক চিত্রনায়িকাদের চেয়েও আমি বেশি টাকা চার্জ করি।
আবার অনেক সময় আমি হচ্ছে যে আমি যাদের সাথে কাজ করেছি, যেমন গ্র্যান্ড ওপেনিং এর কথা, একজন নায়িকাকে যে রেমুনারেশন দিয়ে নিচ্ছে আমাকেও সেম রেমুনারেশন দিয়ে নিচ্ছে। তো এটা আমার কাছে মনে হয় যে জায়গাটা আমি তৈরি করেছি, আমি অর্জন করেছি, এবং আমার কাছে এটা মনে হয় যে এক একটা সেক্টরে এক এক রকম। একজন নায়িকা 1 লাখ টাকা নিতে পারবে, একজন ব্র্যান্ড প্রমোটার নিতে পারবে না, এটা ধারণাটা করা খুব ভুল। কারণ আমাদের সেক্টরটা টোটালি আলাদা, তাদের সেক্টরটা আলাদা। তারা যখন কোনো প্রমোশনে আসে তাদের ফেস ভ্যালুর জন্য আসে, আর প্রমোশনের কাজটা আমাদের থাকে, ব্র্যান্ড প্রমোটারদের থাকে। তো এই জায়গাটা অবশ্যই আমি তৈরি করেছি, এটা আমার কাছে ভালো লাগে। আর যদি সর্বোচ্চ পারিশ্রমিকের কথা আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমি কি বলছি। সো এটা আলহামদুলিল্লাহ, এটা রিজিকের মালিক আল্লাহ, আমি সব সময় এটাকে বলি যে আগে একটা আলহামদুলিল্লাহ। সময় যখন সিএনজিতে যেতেন এবং ভাবতেন যদি গাড়িতে যেতে পারতাম, এখন নিজের গাড়িতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ নিজের অনেক কিছুই আছে। সো এখনকার ফিলিংসটা নিশ্চয়ই অন্যরকম। আমি বাসেও অনেক ট্রাভেল করেছি, কারণ সিএনজি তো আমরা তখন যেতাম যখন দেখা যেত যে একটু মেকআপ করা, শাড়ি টাড়ি পরা, বাট আমি সবসময় বাসেই ট্রাভেল করতাম। আর হচ্ছে তখন তো আমাদের ওই যে ওই অ্যাপগুলো আসে না, যে অ্যাপ ডাকলে এখন তো বাইক বা গাড়ি আসে, তখন Uber ওগুলো চলে ছিল আসে। না। হ্যাঁ, তখন একদমই ওগুলো ছিল না, তো আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টেই যাওয়া আসা করতে হতো। আর গাড়ি আমি কিনেছি অনেক পরে, আমি যখন ব্র্যান্ড প্রমোশন শুরু করেছি তারপর আমি 1-2 বছরের মধ্যে আমি গাড়ি কিনতে পেরেছি। আর আমার কাছে মনে হয় যে গাড়িটা আসলে খুব নেসেসারি এখন। এখন রাইট নাও আমার কাছে মনে হয় একটা মেয়ের সেফটি, একটা মেয়ের ঘর থেকে বের হওয়া, সহি সালামত ফিরে আসা, গাড়িটা এখন আর একটু বিলাসবহুলের জায়গায় নেই, এখন একদমই প্রয়োজনীয়তা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি যাতে এটা ধরে রাখতে পারি, এটুকুই চাই। অবশ্যই। আচ্ছা, এখন আমাদের অনেক বেশি জনপ্রিয় অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, হ্যাঁ, এবং কথা আছে যে বারিশা হকের সবকিছুই হচ্ছে চেঞ্জ করেছি। ফেক 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 ফেক, আমি এভাবেই বলবো, ফেক। তো আপু এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, বা অ্যাস্থেটিক ট্রিটমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের অনেক ভুল একটা ধারণা রয়েছে, যেটা মনে হয় প্লাস্টিক সার্জারি, কিন্তু প্লাস্টিক সার্জারিটা আসলে টোটালি ভিন্ন। আমাদের এটা যেটা হয় যে বোটক্স ফিলার, আর এগুলো খুবই সাময়িক, 6 থেকে 8 মাস বা সর্বোচ্চ 1 বছর থাকে। তো আমি এগুলো করিয়েছি 2 বছরের উপরে হয়ে গেছে, তো এখন এগুলো ডিজলভ হয়ে গেছে, এগুলো এখন আর কোনো কার্যকারিতা নেই। তো মানুষ আসলে একটা কথা শুনলে সেটাকে আসলে জাজ করে, সে বিবেচনা করতে চায় না। তো এটা আমি এক বা একাধিক অনুষ্ঠানেই আসলে ক্লিয়ার করেছি। আমার প্রফেশনের খাতিরে যদি পরবর্তীতে করতে হয় আমি হয়তো করব, বাট আমি পার্সোনালি কখনোই মনে করি নাই যে আমার কোনো অ্যাস্থেটিক চেঞ্জেস করতে হবে এখন। আমার মনে হয়েছে এখন আমি যেরকম আছি ভালো আছি। 10 বছর আগের ছবির সাথে মানুষ মিলিয়ে বলে যে আগে ভালো ছিলেন, এখন ভালো নেই, কিন্তু মানুষ এটা বুঝে না যে সে নিজেও 10 বছর আগে সেম ছিল না। তা আমি তো চেঞ্জ হবই, 10 বছর আগের মতো থাকা সম্ভব না। আগের যেই মেমোরিজ গুলো আমরা শেয়ার করি ওগুলো দেখে অনেক সময় তারা বলে যে আগে সুন্দর ছিলেন। আসলে আপনারা নিজেরাও তো 10 বছর আগে বা 5 বছর আগে ডিফারেন্ট ছিলেন, এখনকার মতো নেই। সো এই বোটক্স ফিলার আসলে মানুষের ফেসে খুব সামান্যতম চেঞ্জেসই আনতে পারে, খুব একটা বেশি চেঞ্জেস আনতে পারে না। আর বাংলাদেশে বেশিরভাগ নায়িকারা, আর্টিস্টরাই এখন বোটক্স ফিলার করিয়েছেন, নায়করাও করান এখন। তো এটা আসলে আমি মনে করি যে ওই যে চর্চায় থাকি আমি সব সময়, আমাকে নিয়ে চর্চা হয়, সমালোচনা হয়, আলোচনা হয়, দ্যাটস ইট। আমি শুধু অডিয়েন্সদের কথা বলবো না আপা, আমাদের আরো অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন যারা এগুলো নিয়ে কথা বলছে, বা হচ্ছে তাদের তাদের আপনার কি মনে হয় যে তারা আপনাকে জেলাস করছে সামহাউ? দেখুন, জেলাসি তো সব প্রফেশনেই থাকে। অনেকে বলছে যে বারিশা হক আমাদের কাজ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই কথাটা আমাকে বেশিরভাগ সময় শুনতে হয়। আর রিজিকের মালিক তো আল্লাহ, দেখেন আমি কারো কাজ কেড়ে নিতে পারবো না। আমার যোগ্যতার খাতিরে আমাকে যেসব কোম্পানিরা সাইনিং করায়, হয়তো 4-5 বছরের জন্য চুক্তি করায়, থাকে না যে প্রফেশনাল জেলাসি তো সব জায়গায় থাকে। এখন ধরেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে লিড করছে তাকে অন্য আর্টিস্টরা জেলাস করবেই বা মন খারাপ করবে। তো এই মন খারাপ জেলাসিকে আমরা কখনোই তো বন্ধ করে রাখতে পারবো না, রক্তে গড়া মানুষ, এটা আসতেই পারে।
তবে এটাকে ছাপিয়ে উঠে যেতে পারলেই আমার মনে হয় শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব। যেমন আমি যখন কাজে ঢুকেছি তখন আমি দেখেছি যে অনেক আমার সিনিয়র ব্র্যান্ড প্রমোটাররা খুব ভালো কাজ করছে, টপ মোস্ট ব্র্যান্ডসে কাজ করছে। আমি কিন্তু তখন জেলাস হইনি বা আমার মন খারাপ হয়নি। আমার কি মনে হয়েছে যে আচ্ছা তারা কিভাবে পারছে, তাহলে আমিও কাজ করি, আমিও পারবো। তা আমিও একদিন সেই কোম্পানিগুলোতে কাজ করেছি না। তো জেলাস না হয়ে আমার মনে হয় যে নিজের যোগ্যতা বাড়ানো উচিত, নিজের কন্টেন্টের উপর আরো বেশি মনোযোগী হওয়া উচিত। একটা ব্র্যান্ডে তো একজন কাজ করবে এরকম না, একাধিক ব্র্যান্ড প্রমোটাররা কাজ করতে পারে। তো দিস ইজ অ্যান ওপেন ফিল্ড, সবাই কাজ করতে পারে। তো এখানে জেলাসিটা আমার মনে হয় যে করবে সে মানে বোকার জগতে বাস করছে। ওকে আপু, আমরা কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে যাব। খুবই ফাস্ট ফরওয়ার্ড অ্যান্সার আমরা নিব। সেটা হচ্ছে বাড়ি শখের পছন্দের মানুষকে। এখন বর্তমানে আমার মেয়ে। ওকে, কি খেতে পছন্দ করেন? এখন বর্তমানে আমার তো খাবার একটু লিমিটেড হয়ে গেছে, ফ্রুটস খেতে পছন্দ করি আমি এখন। অবসর সময়ে বাড়ি সহ কি করেন? আমার মেয়েকে সময় দিই, মানে কোনো অবসর এখন আর রাখি না, যতটুকু সময় পাই আমার মেয়ের জন্য। খুব বেশি কষ্ট পেলে কি করেন? নামাজ পড়ি। আপনাকে নিয়ে ফেসবুকে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়, ভালো লাগে? এটা তো ভালো লাগার মতো কিছু না, ভালো লাগে না। তারপরও নিজের মনকে মানিয়ে নেই যে এই জায়গাটা তো আমি সিলেক্ট করেছি এবং আমার আদার্স কোনো আর অপশন নাই যে এখানে ছেড়ে আমি চলে যাব। তো এটা মানিয়ে নিয়ে নিজের মনকে সান্ত্বনা দিই। হাইয়েস্ট কত টাকার ড্রেস পরেছেন? ড্রেস তো আসলে আমি কিনিনি, আমাকে স্পন্সর করেছে। পরা হয়েছে অনেক টাকার ড্রেস, 8-9 লাখ টাকার ড্রেস পরা হয়েছে। ওকে, পছন্দের রং? আমার আসলে সব রঙই পছন্দ, তবে পছন্দের কালার যদি বলেন আমি নুড বেজ কালার গুলো অনেক পছন্দ করি, গোল্ডেন যে কালার, লাইট বেজ কালারটা ভালো লাগে। আচ্ছা, লাইভের সময় তো প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, তো সেটা কিভাবে মানে কেমন লাগে তখন? এখন তো ইউজ টু হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে নেগেটিভ কমেন্ট যারা করে তাদের নেগেটিভ মাইন্ড, তো আমিও সেটাকে পজিটিভলি মানে উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং অনেক সময় দেখা যায় যে আমার উত্তরের প্রেক্ষিতে তারাও হয়তো পজিটিভ হয়ে গেছেন। তো এরকম অনেক আছে যে আমার হেটার্সটা আবার আমার ভক্ত হয়ে গেছে। আচ্ছা, আপনার এই প্রফেশনে সবচেয়ে বেশি সাপোর্ট কে করে? আমার হাজবেন্ড। বাহ। আমাদের শোতে আসার আগে বাড়ির সব কি খাবার খেয়ে এসেছে? আমি একটা দীর্ঘ সময় আসলে খাবার না খেয়ে থাকি, এটাকে এক ধরনের ডায়েট বলে। তো শুধুমাত্র পানি খেয়ে থাকি। তো আমি এখন পর্যন্ত কোনো খাবার খাইনি, জাস্ট হচ্ছে লিকুইড খেয়েছি। আচ্ছা আপু, আমরা জানি আপনার একটা প্রোডাকশন হাউস আছে, সেইটার সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যে ওখানে অ্যাকচুয়ালি কি ধরনের কাজ হয়? আমি বিএচ প্রোডাকশন হাউসের আন্ডারে সেলিব্রিটিসদের নিয়ে বেশি কাজ করি, কারণ তারকাদের সাথে অনেক সময় কোম্পানিরা কিভাবে যোগাযোগ করবে সেটা খুঁজে পায় না, বা অনেক কিছু ম্যানেজমেন্ট থাকে। তো আমাদের প্রোডাকশন হাউস বা এজেন্সির মাধ্যমে তারা তারকাদের সাথে, সুপারস্টারদের সাথে যোগাযোগ করেন বা আমরা যোগাযোগ করিয়ে দিই, এবং সেটার জন্য আমরা একটা পার্সেন্টেজ চার্জ করি। যে আমি যখন ইন্ডিয়াতে কাজ করতে গেছিলাম তখন ফার্স্ট টাইম আমি দেখেছি যে ওখানে সেলিব্রিটিসরা কখনোই সরাসরি কখনো কোম্পানির সাথে বা কারোর সাথে কথা বলতে পারে না, থ্রু আউট এজেন্সি তাদেরকে কথা বলতে হয়। এবং অনেক আর্টিস্টরা এজেন্সির এনলিস্টেড থাকে, তারা এজেন্সির বাইরে কোনো কাজ করতে পারে না। তো তখনই আমার মাথায় একটা প্ল্যান আসে যে ঠিক আছে আমিও এই ধরনের কোনো একটা কাজ করব। তো ওখান থেকে আসলে বিএচ প্রোডাকশন হাউস, যেটা বারিশক প্রোডাকশন হাউস, সেই আন্ডারে আসলে বাংলাদেশের অলমোস্ট অনেক সুপারস্টার সেলিব্রিটিসরাই কাজ করেছেন, সামনে আরো কাজ আসছে আমাদের ইনশাল্লাহ। এই তো আমরা টিভিসি, ওবিসি, ফটোশুট, ব্রাইডাল শুট, ভিডিও মেকিং করি, বিভিন্ন প্রোগ্রামে, অ্যাওয়ার্ড শোতে আমরা সেলিব্রিটি এনরোলমেন্ট করে থাকি, বিভিন্ন গ্র্যান্ড ওপেনিং আমরা অ্যারেঞ্জ করে থাকি। এইগুলোই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছে তাদের জন্য কি এই প্রোডাকশন হাউসটা কাজ করবে? ডেফিনেটলি আমাদের প্রোডাকশন হাউস থেকে আমরা একটা নতুন ব্র্যান্ড প্রমোটার লঞ্চ করেছি 2025-26 জন্য। আমরা ওর কন্ট্রাক্টটা শেষ হয়ে গেলে নেক্সট ডে আবারও নতুন কোনো ব্র্যান্ড প্রমোটার লঞ্চ করব। আসলে নতুনদেরকে নিয়ে কোম্পানিরা একটু কম কাজ করতে চায়, যেহেতু আমি প্রতিষ্ঠিত কোম্পানির সাথে কাজ করি। তো চেষ্টা
চেষ্টা করছি আসলে নতুনদের জন্য কিছু করবার জন্য। আর নতুনদেরকে আসলে অনেক গাইড করতে হয়, অনেক বোঝাতে হয়। আমি নিজেও আসলে এত ব্যস্ত থাকি যে দেখা যাবে গাইডেন্সটা দিয়ে তাদেরকে লিড করাটা ডিফিকাল্ট। তো ভবিষ্যতে হয়তো আমরা কোনো কর্মশালা বা ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করব। যেমন আমি অ্যাজ আ ট্রেনার কাজ করছি মডেলস অন গ্রুমিং ইনস্টিটিউটে। ওখানে আমরা 37th ব্যাচ এখন ট্রেন্ড আপ করাচ্ছি, যেখানে আমি অ্যাজ আ ট্রেনার হিসেবে আছি। তো এরকম কিছু কর্মশালার মাধ্যমে হয়তো আমরা স্টুডেন্টসদেরকে বের করবো, ইন ফিউচার প্ল্যানিং আছে। আমরা কি ইন ফিউচারে কখনো বারিশাহকে অ্যাজ আ হাউসওয়াইফ হিসেবে দেখবো কখনো? হ্যাঁ, আমি ফুল টাইম হাউসওয়াইফ। আমি এখনো বলি যে আমি হাউসওয়াইফ, কারণ আমি যখন কাজেও থাকি তখনও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবসময় আমার বাড়িতে 4 ক্যামেরা লাগানো, মোবাইলে সবসময় দেখতে থাকি, গাড়িতে দেখতে থাকি যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি রান্না হচ্ছে, কি খাওয়া হচ্ছে, সবকিছু আমার তত্ত্বাবধানে হয় এবং এটা আমার কাছে ভালো লাগে। বলে না যে সংসারটাকে সামলে নেওয়া ভালো লাগে আমার কাছে। আমার যদি কখনো মনে হয় যে আমি হাউসওয়াইফ হব, ডেফিনেটলি আই জাস্ট লাভ দিস প্রফেশন। বাহ, ইন ফিউচার অবশ্যই আমরা তাকে হাউসওয়াইফ হিসেবে দেখতে পারবো। প্রত্যেকটা নারী হাউসওয়াইফ আমি মনে করি সবার আগে, তারপর সে বাহিরে যে কাজটা করে, প্রত্যেকটা নারী আমার মনে হয় হাউসওয়াইফ। আচ্ছা, নারীর কথা যেহেতু এসেছে, আমি এটা একটু ছোট্ট করে জানতে চাবো। সেটা হচ্ছে এখনকার যারা নারী আছেন তাদেরকে সামনে এগোনোর জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন? এখন তো মেয়েরা অনেক কাজ করছে, অনেক ধরনের কাজ করছে। আমার মনে হয় কোনো ঘরেই কোনো মেয়ে আর বসে নেই, অনলাইনে কাজ করছে, ব্যবসা করছে, রান্নার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রকাশ করছে। আগে মেয়েরা শুধু ঘরে রান্না করতো, স্বামী সন্তান শ্বশুর বাড়িকে খাওয়িয়ে তারা একটু প্রশংসা করতো, এটুকুই। এখন মেয়েরা রান্না নিয়ে প্রতিযোগিতায় যাচ্ছে, দেশ বিদেশে যাচ্ছে। আমি তো দেখি যে অনেক মেয়েরাই আসলে এখন ধরেন অনেক বড় রেস্টুরেন্ট না, খুব সামান্য পরিসরে, অল্প পরিসরে, যেমন এই যে 300 ফিটে কত মেয়েরা কাজ করছে, হাঁসের মাংস রান্না করছে, রুটি করছে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। চমৎকার। আমি মনে করি যে যদি হাজবেন্ডকে সাপোর্ট করা যায়, সংসারটা সামলে, ডেফিনেটলি সংসারটা সামলে যদি হাজবেন্ডকে সাপোর্ট করা যায়, ফ্যামিলিকে সাপোর্ট করা যায়, ওয়াই নট? এবং বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওটা একদমই উচিত না। ঘরে বসে থেকে, অকেজো হয়ে থেকে, অলসতা থেকে, তো যেটাই যে পারদর্শী তার সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আপু, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আপনি যদি একটু আমাদের কালের সমাজ নিয়ে একটু বলতেন, আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে? কালের সমাজের এই ঝলমলে তারার গল্প অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং চমৎকার উপস্থাপনা করেছেন আপনি। মনেই হয়নি যে আজকে ফার্স্ট টাইম আমি আপনার শোতে এসেছি। ভালো লেগেছে। আপনার ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন, এবং আমরা খুবই লাকি যে আপুকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। তো আমাদের আজকের এই অনুষ্ঠান এ পর্যন্তই ছিল। সো নেক্সট অনুষ্ঠানে আমাদের আরও একজন সেলিব্রিটি চলে আসবেন। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সো আমি ইমি খন্দকার, নেক্সট প্রোগ্রামে অবশ্যই সবাই আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।